রীতিমতো রণক্ষেত্রে পরিণত হলো ভারতের রাজ্যসভা। তুমুল হট্টগোল ও হাতাহাতির মধ্যে তড়িঘড়ি করে পাশ হয়। ভারতের সংসদে ঘটে গেল এবার তুলকালাম কাণ্ড। বিরোধী দলীয় সংসদ সদস্যদের তুমুল বিক্ষোভের মুখে আপনি কি আমাকে থামাবেন নাকি? স্পিকার, যা করার করবো, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য। সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। দেখতে পাচ্ছেন বিধানসভার ভিতরে শুভেন্দু অধিকারীকে গণধোলাই করছে বিধায়করা। এদিকে আজ বিধানসভায় ভয়ানক কাণ্ড করেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের বিধানসভায় সে কি হট্টগোল, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলা, কথা কাটাকাটির এক পর্যায়ে কিন্তু একেবারে তুমুল মারামারি কিন্তু হয়ে গেছে পশ্চিমবঙ্গের বিধানসভায়, বাংলাদেশে যেটাকে সংসদ বলে। হ্যাঁ দর্শক শ্রোতা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক বিতর্কিত আইন করে কিন্তু জনগণের রোষানলতে পড়েছি। এবার কিন্তু স্বয়ং সংসদের মধ্যেই কিন্তু বিধায়কদের অর্থাৎ এমপিদের রোষানলে কিন্তু পড়ছে এই নতুন মুখ্যমন্ত্রী হওয়া শুভেন্দু অধিকারী। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, যেটার কিছুটা অংশবিশেষ কিন্তু আপনারা ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন যে এই শুভেন্দু অধিকারীকে কিভাবে হামলা করেছে বিধায়করা। কারণ তার এই বিতর্কিত আইনগুলির বিরুদ্ধে কিন্তু তার খোদ নিজ দলের এমপিরাই কিন্তু দাঁড়িয়ে গিয়েছে। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, যেটার কিছুটা অংশবিশেষ দর্শক আপনারা ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন, এবার দেখবেন বিস্তারিত। তবে তার জন্য দর্শক আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে, তবেই কিন্তু আজকের এই পুরো ঘটনাটি আপনি একেবারে ভালো করে বুঝতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই মূল ভিডিওটি দেখিয়ে নিয়ে আসি, তারপরে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আরো বিস্তারিত আলোচনা করব আমরা। যা করার করবো, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য। সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। হুমায়ুন কবির এমএলএ নওদাইসি, তিনি বলছেন লাখে লাখে লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মার দেবো আর জেলে যাব। কদিন জেলে আটকে রাখতে পারবেন, কত খাওয়াতে পারবেন দেখবো। লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, মাথাটা যেদিন গরম হয়ে যায়, সেদিন আমি এসপি বুঝবো না, চিফ মিনিস্টারে বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না ওসব বুঝবো না। আমি নিজেই নেতৃত্ব দিয়ে দাঁড়াবো। দুটো এফআইআর স্টার্ট করেছি। এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। আপনি মুখে যেগুলো বলেছেন, আপনাকে আমি বলে গেলাম। আপনি কেন করছেন আমি জানি, আপনি কেন করছেন রাজনৈতিক কারণটা আমি জানি। আপনার এজেন্ডা 2 ছিল। 1 এজেন্ডা, ভরতপুর, রেজিনগর, নওগাঁয় সব নির্বাচিত পঞ্চায়েত যে দলেরই হোক ভেঙে আপনার পার্টিতে নিয়ে যাওয়া। আপনি সেটা করতে পারছেন না। আর দ্বিতীয় হচ্ছে, আপনি 2টো সিটে জিতেছেন, নিয়ম মেনে একটাই রিজাইন করেছেন রেজিনগর। আগামী 2-3 মাসের মধ্যে উপনির্বাচন হবে, আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। 72% মুসলিম আছে, মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি, বেপরোয়া, লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। আপনাকে আমি শুধু 3টে উদাহরণ দিলাম। সন্দেশখালীতে একজন ছিল, ওর অবস্থা কি হয়েছে সবাই দেখেছে। একই টোন ছিল। আরেকটা জীবন তোলার গুন্ডা ক্যানিং ভারত, ওর অবস্থাও কি হয়েছে দেখতে পাচ্ছে সবাই। আরেকটা পুষ্পা ঝুঁকে গেনি, এমন ঝোঁকা ঝুঁকেছে, খালি পায়ে, ছোট প্যান্ট পরে, কান ধরে উঠবস করতে করতে যাচ্ছে। আপনাকে আমি বলে গেলাম, পুলিশ তার ব্যবস্থা নেবে। আর আমি 1 সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি। আমি প্রমাণ করে দেব ভারতবর্ষের সংবিধান, আইন শেষ কথা বলে, কোন বাপের আওয়াজ শেষ কথা বলে না। আপনাকে সংযত হওয়ার, সতর্ক হওয়ার, এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাইকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে, তাদেরকে আগে তুলবো, তারপরে আপনার কাছে যাব।
যা করার করবো আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। এ সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, গুন্ডাদের শাসন সমাপ্ত করবে, নিশ্চিন্ত থাকুন। আপনাকে তো অধিকার দেয় না এইভাবে ধমকানোর। আপনি কি আমাকে থামাবেন নাকি? অনারেবল স্পিকার, মাইনরিটি নিয়ে কথা বললেন আমাদের সজল বাবু। আপনার মুখ্যমন্ত্রী বা আমাদের ভারতবর্ষের আদরণীয় প্রধানমন্ত্রী কিন্তু বারবার বলেন সবকা সাথ সবকা বিকাশ, আর আপনি এই সদনে দাঁড়িয়ে বলছেন মাইনরিটি। মাইনরিটি মানে শুধু মুসলিম না, মাইনরিটির মধ্যেও আপনাদের অনেক সনাতনী ধর্মাবলম্বী মানুষরা আছে। তাহলে আপনারা কি বলতে চাইছেন? এখানে কি শুধু মাইনরিটি মানে মুসলিমকে ট্রিটমেন্ট করতে চাইছেন? আরে মুর্শিদাবাদে হিন্দু মাইনরিটি কটা আক্রান্ত হয়েছে, কটা আক্রান্ত হয়েছে আপনারা বক্তব্যে বলবেন, পরিসংখ্যান দিয়ে বক্তব্যে বলবেন, কিন্তু এইভাবে একটা কমিউনিটিকে এইভাবে বলা যায় না। আমরা ওইভাবে বলা হয়নি, ওইভাবে বলা হয়নি, আপনি ভুল বুঝছেন। আপনি যেটা হাউসের মধ্যে বলছেন এটা এইভাবে বলা যায় না, এইভাবে একটা সম্প্রদায়কে এইভাবে অ্যাটাক করা যায় না। 37 যেটা বলা হয়েছিল তার সেটা আউটসাইডে বলা হয়েছিল, আউটসাইডে বলা হয়েছিল, হাউসের মধ্যে বলা হয় এমন না। আপনি কি আমাকে থামাবেন নাকি? অনারেবল স্পিকার আমাকে পারমিশন দিয়েছে। আপনি কি বলছেন? আপনি কি বলছেন? আপনি এইভাবে থামাতে পারেন না, আপনি বড় প্রয়োগ করবেন। এভাবে সদনকে উত্তপ্ত করার চেষ্টা করছেন। আপনাদের আমি স্মরণ করিয়ে দিই, আজকের যিনি মুখ্যমন্ত্রী বা পরিষদীয় মন্ত্রী 2021 সালের নির্বাচনে 17তম বিধানসভা নির্বাচনের পরে এনারাই কিন্তু এই বিরোধী বেঞ্চে ছিলেন। আপনাদের সংখ্যা ছিল ৭৭, কিন্তু আনুষ্ঠানিকভাবে এখানে ছিলেন ৭৫। পূর্বতন সরকার ৭৫টাকে যেভাবে, যে কায়দায়, যে কৌশল অবলম্বন করে আপনাদের সংখ্যাটা ক্রমশই কমিয়ে এনে ৬৫-তে নিয়ে এসেছিলেন, সেটা যেন বর্তমান সরকার না করেন। আজকের আপনাদের 208 হচ্ছে শাসক দলের স্ট্যান্ড, আর বিরোধীতে বেঞ্চে আমরা আছি 86। একটা বাই ইলেকশন পেন্ডিং আছে, কিন্তু মুর্শিদাবাদ জেলায় আমরা মুর্শিদাবাদ জেলা থেকে দুটো আসনে নির্বাচিত হয়ে এসেছি, 17 রেজিনগর এবং 17-4 নওদা। এই পবিত্র সদনে শাসক দলের সংখ্যা 208, নিশ্চয় বিরোধী সংখ্যা যে আছে তাদের মাননীয় মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন যে যা সময় ধরে আমাদের সদন চলবে সেই সময়ের অর্ধেক সময় বিরোধীদের বরাদ্দ রাখা হবে। কিন্তু এখানে বিরোধী দলের নেতৃত্ব কারা দিচ্ছে সেটা আমরা স্পষ্ট বুঝতে পারছি। আমি মুর্শিদাবাদের 22 আসনের মধ্যে 2টো আসন আমার আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হিসেবে আমি জিতে এসেছিলাম, আপনারা সকলেই অবগত আছেন। আপনারা মুর্শিদাবাদের 22 আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি 21 সালের নির্বাচনে 2টো আসন জিতেছিলেন, যথাক্রমে মুর্শিদাবাদ 64 আর 72, বহরমপুর। এবারে আপনারা পদ্মফুল চিহ্ন নিয়ে 8 জন বিধায়ক নির্বাচিত হয়ে এসেছেন। বাকি 9 ছিল পুরনো টিএমসি না নতুন টিএমসি, এই বিভাজন আমরা বুঝতে পারছি না, গোলমেলে লাগছে বিধানসভার ভেতরে। ওখানে দেখতে পাচ্ছি যে 22-এর মধ্যে 8 আর 16 হয়ে গেছে একদিকে, আর আমরা 6 পড়ে গেছি অপর দিকে। ক্ষমতা পেয়ে যেন একেবারে সোনার হরিণ পেয়ে গেছে এই শুভেন্দু অধিকারী। জনগণকে তো তোয়াক্কা করছেই না, সঙ্গে কিন্তু নিজ দলের এমপিদেরও কিন্তু তোয়াক্কা করছে না। বিধায়ক যে রয়েছে, যারা রয়েছে তাদের কাউকেই কিন্তু সে কোনো কর্ণপাতি করছে না। দর্শক, যেমনটা কিন্তু আপনারা ভিডিওতেই কিন্তু দেখতে পেয়েছেন, তাদের বিধানসভার যে আলোচনা, সে আলোচনার মধ্যে একেবারে পাল্টাপাল্টি বক্তব্য কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছিল কিন্তু তাদের বিধানসভা। কারণ দর্শক, এই শুভেন্দু অধিকারী ক্ষমতায় বসার পর থেকে একের পর এক বিতর্কিত আইন, মুসলমান নির্যাতন, এমনকি আরো অন্যান্য সংখ্যালঘুদের উপরে কিন্তু দর্শক নানা রকম ভাবে কিন্তু নির্যাতন চালিয়েছে। আর যার ফলশ্রুতিতে কিন্তু জনগণ কিন্তু একেবারে একপক্ষীয় ভাবে কিন্তু এখন এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিন্তু দাঁড়িয়ে গিয়েছে। যার ফলশ্রুতিতে কিন্তু এখন এই শুভেন্দু অধিকারীর দলের যে বিধায়করা রয়েছে তাদের মধ্যে থেকেও কিন্তু অনেকেই কিন্তু এখন জনগণের সমর্থন নিয়েই কিন্তু দর্শক এক এক করে কিন্তু সরে যাচ্ছে। বিশেষ করে বিরোধী শিবিরের যে হুমায়ুন কবির রয়েছে, সে কিন্তু একেবারে শুভেন্দু অধিকারীর কিন্তু দর্শক
ইজ্জত সম্মান একেবারে সবকিছু কিন্তু তোয়াক্কা করে কিন্তু কথা বলছে না। আর যার ফলশ্রুতিতে কিন্তু এই হুমায়ুন কবিরের বিরুদ্ধে কিন্তু একেবারে ক্ষিপ্ত হয়ে গেছে শুভেন্দু অধিকারী। তবে এই হুমায়ুন কবিরের সঙ্গে কিন্তু জনগণ রয়েছে। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই রিপোর্টটি দেখার পরে শুভেন্দু অধিকারী এমনকি হুমায়ুন কবির সম্পর্কে যে তথ্যগুলি আলোচনা হয়েছে এবং ভিডিওটা আপনারা দেখতে পেয়েছেন দর্শক, এটার উপর নির্ভর করে অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু লিখে যাবেন আমাদের কমেন্ট বক্সে। আজ এ পর্যন্তই দর্শক, এখানে শেষ করছি। আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।